নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফিলোসফি সাকসেস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি সন্দীপ। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব লজিক্যাল পজিটিভিজম বা যৌক্তিক প্রত্যক্ষবাদ নিয়ে আলোচনা করব। সেখানে কতগুলো তত্ত্ব রয়েছে, যেমন ভেরিফিকেশান থিওরি অফ মিনিং, তারপরে এলিমিনেশন অফ মেটাফিজিক্স এবং কনসেপ্ট অফ ফিলোসফি। এই কয়েকটি টপিক নিয়ে আমি আলোচনা করব বিস্তারিত, এবং আলোচনা করার পরেই সেই বিষয়ের উপর আমি 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যারা সম্পূর্ণ ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাসটি বোঝার চেষ্টা করবে, তারাই কিন্তু প্রকৃতপক্ষে নিম্নে যে আমি 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব সেইগুলো যথাযথ উত্তর প্রদান করতে পারবে বলে আমি মনে করি। তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। লজিক্যাল পজিটিভিজম বা যৌক্তিক প্রত্যক্ষবাদ, এখানে কি বলা হয়? এই তত্ত্বের মধ্যে দেখো, ভেরিফিকেশান থিওরি অফ মিনিং বা অর্থের যাচাইকরণ তত্ত্ব নিয়ে কিন্তু আলোচনা করা হয়। প্রথমেই আমি বলি যে অর্থের যাচাইকরণ তত্ত্ব বলতে কি বোঝায়। দেখো, যৌক্তিক প্রত্যক্ষবাদীদের মত অনুসারে কোনো বাক্যের অর্থ তখনই থাকবে যখন তা অভিজ্ঞতা বা পর্যবেক্ষণের মাধ্যমে যাচাই করা সম্ভব হবে, অথবা তা যুক্তিগত গাণিতিক সত্য হবে। যে বাক্য যাচাই করা যায় না তা অর্থহীন। তাহলে আমরা দেখছি যে লজিক্যাল পজিটিভিজমে বা যৌক্তিক প্রত্যক্ষবাদী তারা যে তত্ত্ব স্বীকার করেছে, সেখানে আমরা দেখছি যে ভেরিফিকেশান থিওরি অফ মিনিংয়ে, অর্থাৎ একটা শব্দ বা একটা বাক্য কখন অর্থপূর্ণ হবে সেটা বলতে গিয়ে এখানে তারা ভেরিফিকেশান থিওরি অফ মিনিংয়ের কথা বলছে, যাচাইকরণ তত্ত্বের কথা বলছে। এবার প্রশ্ন হচ্ছে, যাচাইকরণ তত্ত্বটা কি? না, যৌক্তিক প্রত্যক্ষবাদীদের মত অনুসারে একটা শব্দ বা একটা বাক্য অর্থপূর্ণ হবে তখনই বা অর্থযুক্ত হবে তখনই যখন সেটাকে আমরা অভিজ্ঞতার মাধ্যমে বা সেটাকে আমরা পর্যবেক্ষণের মাধ্যমে যদি সেটাকে আমরা ভেরিফাই করতে পারি বা যদি আমরা সেটাকে যাচাই করতে পারি, তবে সেটা গ্রহণযোগ্য হবে। এবং যদি সেই বিষয়টা যুক্তিগতভাবে এবং গাণিতিক সত্য হয়, হ্যাঁ, যেটাকে আমি ভেরিফিকেশনের মাধ্যমে পাচ্ছি, যেটাকে আমি পর্যবেক্ষণের মাধ্যমে পাচ্ছি, যেটাকে আমি অভিজ্ঞতার মাধ্যমে পাচ্ছি, সেইটা যদি যুক্তিগত দিক থেকে এবং গণিতিকগত দিক থেকে সত্য হয়, তবেই কিন্তু সেই বাক্যটা বলা যাবে যে অর্থপূর্ণ। আর যদি যাচাই করা না যায়, যদি অভিজ্ঞতার দ্বারা বা যদি সেটাকে পর্যবেক্ষণের দ্বারা যাচাই করা বা ভেরিফাই করা না যায়, তাহলে সেটা কিন্তু অর্থহীন হবে। এজি আয়ার বলেছেন, লজিক্যাল পজিটিভিস্ট এজি আয়ার বলেছেন, দ্য মিনিং অফ এ প্রপোজিশন ইজ ইটস মেথডস অফ ভেরিফিকেশন। বলছেন, যে বক্তব্যকে আমরা পরীক্ষা বা নিরীক্ষা বা অভিজ্ঞতার মাধ্যমে সত্য বা মিথ্যা প্রমাণ করতে পারি, কেবল সেই বক্তব্যটাই হচ্ছে অর্থপূর্ণ। বলছে, যে বক্তব্যটাকে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বা অভিজ্ঞতার মাধ্যমে সত্য মিথ্যা প্রমাণ করতে পারি, কেবল সেটাই অর্থপূর্ণ। এটা কে বলেছে? না, এজি আয়ার বলছে। তিনি যে উদাহরণ দিয়েছেন, তিনি বলছেন যে 100 ডিগ্রি উষ্ণতায়, হ্যাঁ, সেলসিয়াসে কী হয় না, জল হচ্ছে ফুটতে শুরু করে। তো সেটা যাচাইযোগ্য, কারণ সেটাকে আমি অভিজ্ঞতার মাধ্যমে, সেটাকে আমি পর্যবেক্ষণের মাধ্যমে সেটাকে আমি যাচাই করতে পারি। এই কারণে কিন্তু এটা অর্থহীন, এই বাক্যটা অর্থহীন। আবার ঈশ্বর রয়েছে, গড এক্সিস্ট, ঈশ্বর রয়েছে, এটাকে কিন্তু যাচাই করা যায় না। যেহেতু এটাকে যাচাই করা যায় না, তাই যৌক্তিক প্রত্যক্ষবাদীদের মত অনুসারে এই বাক্যটা কিন্তু অর্থহীন, অর্থাৎ ঈশ্বরের অস্তিত্ব রয়েছে, এটা অর্থহীন। তাহলে আমরা দেখছি যে লজিক্যাল পজিটিভিস্টরা তারা যে ভেরিফিকেশান থিওরি অফ মিনিংয়ের কথা বলছে, সেখানে বলা হচ্ছে যে একটা বাক্য অর্থপূর্ণ হবে তখনই যদি সেই বাক্যটা অভিজ্ঞতার দ্বারা বা সেটা পর্যবেক্ষণের মাধ্যমে যদি ভেরিফাই করা যায় বা যাচাই করা যায়, তবে সেটা সত্য হবে, না হলে কিন্তু সত্য হবে না। ক্লিয়ার? এবং এজি আয়ার বলছেন কি, দ্য মিনিং অফ এ প্রপোজিশন ইটস মেথডস অফ এ ভেরিফিকেশান। বলছে, একটা বক্তব্যকে তখনই বা একটা বাক্যের বক্তব্যকে তখনই আমরা স্বীকার করব যদি সেটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বা অভিজ্ঞতার মাধ্যমে যেটাকে সত্য বা মিথ্যা বলে যদি প্রমাণ করা যায়, কেবল তখনই সেটা অর্থপূর্ণ হবে। এবং উদাহরণ হিসেবে বলা হচ্ছে যে ওয়াটার বয়েল অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। বলছে জল হচ্ছে ফুটতে শুরু করে, সেটা কি না 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটতে শুরু করে। এটা হচ্ছে যাচাইযোগ্য, কারণ এটা অভিজ্ঞতার মাধ্যমে, এটা পর্যবেক্ষণের মধ্যে দিয়ে পাই। কিন্তু ঈশ্বর রয়েছে, এই বাক্যটা যাচাইযোগ্য না হওয়ার কারণে এই বাক্যটাই কিন্তু
অর্থহীন। হ্যাঁ, কাদের মত অনুসারে? যৌক্তিক প্রত্যক্ষবাদীদের মত অনুসারে এটা হচ্ছে অর্থহীন। এবার এই যে ভেরিফিকেশন থিওরি অফ মিনিংয়ের কথা আমি বললাম, সেই সেই তত্ত্বের কিছু বৈশিষ্ট্য, সেই তত্ত্ব সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানতে হবে। দেখো, এই যে লজিক্যাল পজিটিভিস্ট, এই লজিক্যাল পজিটিভিস্ট বা যৌক্তিক দৃষ্টিবাদী তত্ত্বের প্রবক্তা যারা, যাদের নাম বিশেষ উল্লেখযোগ্য, তার মধ্যে রয়েছে এজি আয়ার, কার্নাপ, হ্যাঁ, সিল্ক, এরা হচ্ছে কি না যৌক্তিক প্রত্যক্ষবাদী দার্শনিক। তো এই যৌক্তিক প্রত্যক্ষবাদের মূল নীতিটা কি? বলছে যাচাই যোগ্যতা হচ্ছে একটা শব্দের বা একটা বাক্যের অর্থের, হ্যাঁ, মানদণ্ড। যাচাই যোগ্যতা বলছে যদি বাক্যটাকে যাচাই করা যায়, কার দ্বারা বললাম? অভিজ্ঞতার দ্বারা বা পর্যবেক্ষণের দ্বারা বা পরীক্ষণের দ্বারা যদি যাচাই করা যায়, তবেই সেটা কিন্তু অর্থপূর্ণ হবে। হ্যাঁ, সেটাই হচ্ছে যাচাইকরণের মানদণ্ডটা কি? যাচাইকরণের হচ্ছে মানদণ্ড হচ্ছে অভিজ্ঞতার মাধ্যমে, যদি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি সেটাকে যাচাই করা যায়, তবেই অর্থপূর্ণ হবে। আর একটা বাক্য বলছে অর্থপূর্ণ বাক্য, একটা বাক্য অর্থপূর্ণ কখন আর একটা বাক্য অর্থহীন কখন? বলছে না অ্যানালাইটিক, যদি বাক্যটা অ্যানালাইটিক হয় এবং যদি বাক্যটা ভেরিফাইবল হয় এবং সেটা যদি সিনথেটিক প্রপোজিশন হয়। সিনথেটিক প্রপোজিশন, দেখো এখানে প্রপোজিশন কিন্তু বিভিন্ন রকমের হয়। যারা কান্ট পড়েছো তারা সকলেই জানো যে সিনথেটিক, হ্যাঁ, তারপরে অ্যানালাইটিক, অ্যাপ্রিওরাই এইভাবে ভাগ করা যায়, অর্থাৎ সংশ্লেষক, বিশ্লেষক, পূর্বদসিদ্ধ, পরতসাধ্য, হ্যাঁ, সেই রকম এইভাবে বিভিন্ন ভাগ হয়। কিন্তু এখানে ভেরিফিকেশান থিওরি অফ মিনিংয়ে বলা হয়েছে যে বাক্যটা অ্যানালাইটিক, যে বাক্যটা অ্যানালাইটিক, হ্যাঁ, কিন্তু ভেরিফাইবল, যে বাক্যটা বিশ্লেষক, হ্যাঁ, কিন্তু সেটা ভেরিফাইবল, যেটাকে যাচাই করা যায়, সেটাকে তারা সেই বাক্যটাকে অর্থপূর্ণরূপে স্বীকার করবে। এবং যে বাক্যটা সিনথেটিক প্রপোজিশন মানে হচ্ছে যেটা হচ্ছে সংশ্লেষক, হ্যাঁ, সংশ্লেষক, সেই বাক্যটাকে তারা স্বীকার করবে, যেটাকে কিন্তু অর্থপূর্ণরূপে স্বীকার করা যাবে, যেটা যাচাইযোগ্য, যেটাকে অভিজ্ঞতার দ্বারা, পর্যবেক্ষণের দ্বারা, পরীক্ষার দ্বারা যাচাই করা যাবে, সেটাকে তারা গ্রহণ করবে, সেই বাক্যটা অর্থপূর্ণ হবে। আর অর্থহীন বাক্য কোনটা? কোন বাক্যটাকে তারা অর্থহীন বলছে? কোন বাক্য এমন রয়েছে যেটাকে আমি যাচাই করতে পারছি না? হ্যাঁ, সেটা হচ্ছে কি না মেটাফিজিক্যাল যত সেন্টেন্স রয়েছে, মেটাফিজিক্যাল যত বিষয়বস্তু রয়েছে, সেইগুলোকে তিনি বলছেন কি অর্থহীন বাক্য। অধিবিদ্যাকে কেন্দ্র করে যে সমস্ত বাক্য রয়েছে সেগুলো অর্থহীন। কাদের মত অনুসারে? লজিক্যাল পজিটিভিস্টদের মত অনুসারে। রিলিজিয়াস যত সেন্টেন্স রয়েছে, এথিক্যাল যে স্টেটমেন্টগুলো রয়েছে, সেগুলোকে বলা হচ্ছে কি না অর্থহীন বাক্য। না কেন? কারণ এই মেটাফিজিক্যাল, রিলিজিয়াস এবং এথিক্যাল স্টেটমেন্টগুলো যেগুলো রয়েছে, সেগুলোকে না তো আমি অভিজ্ঞতার দ্বারা যাচাই করতে পারি, না হচ্ছে সেগুলোকে আমি পর্যবেক্ষণের দ্বারা কিন্তু আমি যাচাই করতে পারি। যেহেতু করতে পারছি না, সেহেতু এই বাক্যগুলো কি সব অর্থহীন। এবার প্রশ্ন হচ্ছে কেন, কি কারণের জন্য এই যৌক্তিক দৃষ্টিবাদী বা লজিক্যাল পজিটিভিস্টরা, অর্থাৎ এজি আয়ার, কার্নাপ, সিল্ক, এরা ভেরিফিকেশন থিওরি অফ মিনিংয়ের কথা কেন বললো? দেখো, এদের কিন্তু মেন উদ্দেশ্য ছিল দর্শনকে বিজ্ঞানের মতো প্রতিষ্ঠা করা, অর্থাৎ দর্শনের একটা বৈজ্ঞানিক ভিত্তি প্রদান করা, দর্শনকে একটা বৈজ্ঞানিক ভিত্তি প্রদান করা এদের কিন্তু মেন লক্ষ্য ছিল। তাহলে দর্শনকে যদি বিজ্ঞানের মতো করে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে কিন্তু বিজ্ঞানে যেমন একটা বিষয়বস্তুকে স্বীকার করা হয় তখনই যদি সেটাকে পরীক্ষণ, পর্যবেক্ষণের মাধ্যমে বা অভিজ্ঞতা গ্রাহ্য বিষয়বস্তুর মাধ্যমে, হ্যাঁ, সেটাকে যদি স্বীকার করা হয়, তবে সেটাকে গ্রহণ করা হয়। বিভিন্ন পদ্ধতি মেনে পরীক্ষণ, পর্যবেক্ষণ করে যদি বিষয়টা গ্রহণযোগ্য হয়, তাহলে গ্রহণ করে। তাহলে আমাকে সেই রকম বিষয়বস্তু কে যদি স্বীকার করতে হয়, তাহলে এই যে মেটাফিজিক্যাল এন্টিটিস বা রিলিজিয়াস বা যে সমস্ত স্টেটমেন্ট রয়েছে, এথিক্যাল যে সমস্ত স্টেটমেন্ট রয়েছে, সেইগুলোকে তো আর ওই রকম পরীক্ষাগারে পরীক্ষণ নিরীক্ষণ করে, পর্যবেক্ষণ করে বিষয়বস্তুগুলোকে আমরা গ্রহণ করতে পারি না। সেই কারণে কিন্তু যেহেতু এই বিষয়বস্তুগুলোকে বিজ্ঞানের মতো করে প্রতিষ্ঠা করা যায় না, সেহেতু এই বাক্যগুলোকে কিন্তু অর্থহীন বলে স্বীকার করা হয়েছে। ক্লিয়ার? তাহলে আমাদের এই যে ভেরিফিকেশন থিওরি অফ মিনিং, তার মেন উদ্দেশ্যটা কি? তার মেন উদ্দেশ্য হচ্ছে দর্শনকে বিজ্ঞানের মতো করে প্রতিষ্ঠা করা। ক্লিয়ার? আর দর্শনকে যদি বিজ্ঞানের মতো করে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে দর্শন থেকে এই যে মেটাফিজিকের বিষয়বস্তুগুলো রয়েছে, এই রিলিজিয়ানের বিষয়বস্তুগুলো রয়েছে, এথিক্যাল স্টেটমেন্টের বিষয়বস্তুগুলো রয়েছে, যেগুলোকে কখনো পরীক্ষণ, পর্যবেক্ষণের মাধ্যমে, হ্যাঁ, অভিজ্ঞতা গ্রাহ্য বিষয়বস্তুর মাধ্যমে যখন যাচাই করা যায় না, সেই বিষয়বস্তুগুলোকে কিন্তু অস্বীকার করতে হবে। তো এই কারণে তারা বলছেন এই বাক্যগুলো কিন্তু অর্থহীন। ক্লিয়ার?
এরপরে আমাদের যেটা জানতে হবে যে এরা এলিমিনেশন অফ মেটাফিজিক্স, অর্থাৎ এরা কিন্তু যারা যৌতিক দৃষ্টিবাদী তারা কিন্তু অধিবিদ্যাকে বর্জন করেছে, অধিবিদ্যাকে স্বীকার করেনি, অধিবিদ্যাকে বর্জন করেছে। তাহলে এই যে অধিবিদ্যাকে বর্জন করেছে সেই বিষয় সম্পর্কে আমাদের একটু জানতে হবে না, কেন তারা অধিবিদ্যাকে বর্জন করলো। প্রথমে বলি যে যৌতিক প্রত্যক্ষবাদীদের মত অনুসারে অধিবিদ্যার বা মেটাফিজিক্স এর বাক্যগুলো কিন্তু অভিজ্ঞতা বা পর্যবেক্ষণের মাধ্যমে যাচাই করা যায় না, তাই এগুলো জ্ঞান নয়, বরং এগুলো কি না, এগুলো অর্থহীন। কাদের মত অনুসারে না, যৌতিক প্রত্যক্ষবাদীদের মত অনুসারে অধিবিদ্যার যে বাক্যগুলো রয়েছে বা মেটাফিজিক্যাল যে সেন্টেন্সগুলো রয়েছে, হ্যাঁ, বা স্টেটমেন্টগুলো রয়েছে, সেগুলো অভিজ্ঞতা গ্রাহ্য না হওয়ার কারণে সেগুলোকে পর্যবেক্ষণের মাধ্যমে, সেগুলোকে পরীক্ষণের মাধ্যমে যাচাই করা যায় না। আর যাচাই না করার কারণে এগুলোকে কি না, এগুলোকে জ্ঞান বলা যায় না, বরং কি বলতে হয়, বলছে মেটাফিজিক্যাল স্টেটমেন্টগুলো সব কি মিনিংলেস, সেগুলো অর্থহীন। এজি এয়ার বলছেন মেটাফিজিক্যাল প্রপোজিশন আর লিটারেলি মিনিংলেস। বলছে যে এই যে অধিবিদ্যা সংক্রান্ত যে বচনগুলো রয়েছে, হ্যাঁ, সেগুলো প্রকৃতপক্ষে কি না, সেগুলো অর্থহীন। কারণ ঈশ্বর, আত্মা, হ্যাঁ, তারপরে হচ্ছে কি বলা যায় পরম সত্তা, অমরত্ব, হ্যাঁ, ইত্যাদি সম্পর্কে যে অধিবিদ্যাগত যে আলোচনা, এইগুলোকে কিন্তু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যেহেতু প্রমাণ করা যায় না, তাই এইগুলোকে বিশেষ করে যারা যৌতিক প্রত্যক্ষবাদী তারা কিন্তু জ্ঞান হিসেবে গ্রহণ করে না। যেমন হচ্ছে ঈশ্বর আছে, আত্মা আছে, আবার আত্মা অমর, বা এই পরম সত্তা হচ্ছে জগতের কারণ, এইগুলো যে আমরা বলে থাকি, এগুলো যে আমরা স্বীকার করি না, এইগুলোকে কিন্তু যারা অধিবিদ্যাকে এলিমিনেট করছে, বিশেষ করে যৌতিক দৃষ্টিবাদী, তারা কিন্তু এই বিষয়বস্তুগুলোকে স্বীকার করছে না। না কেন করছেন না? কারণ এগুলোকে পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যায় না। তাহলে যৌতিক প্রত্যক্ষবাদীদের মত অনুসারে এগুলো কি, এগুলো সব হচ্ছে মিনিংলেস প্রপোজিশন। হ্যাঁ, তারপরে মেটাফিজিক্সের যে মেটাফিজিক্সকে বর্জন করার কারণ কি, কেন তারা এই মেটাফিজিক্সকে বর্জন করলো না, তার কারণ হচ্ছে আমি একটু আগেই বললাম না, বলছে যে এই মেটাফিজিক্সগুলো না যাচাইযোগ্য নয়, মেটাফিজিক্সের যে বিষয়বস্তুগুলো সেগুলো যাচাইযোগ্য নয়, অর্থাৎ অভিজ্ঞতায় সেগুলোকে প্রমাণ করা যায় না। আবার অধিবিদ্যার যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলোকে পর্যবেক্ষণযোগ্য না, সেগুলোকে পর্যবেক্ষণ করা যায় না, সেগুলো ইন্দ্রগ্রাহ্য না হওয়ার কারণে সেগুলোকে পর্যবেক্ষণ করা যায় না। আবার মেটাফিজিক্সের যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো বৈজ্ঞানিক নয়, হ্যাঁ, সেগুলো হচ্ছে কি না, বৈজ্ঞানিক না হওয়ার কারণে সেগুলোকে পরীক্ষাগারে পরীক্ষণ নিরীক্ষণের মাধ্যমেও জানা যায় না। এই কারণে বলা হচ্ছে যে ভেরিফিকেশান যে প্রিন্সিপাল রয়েছে সেটা পূরণ না করার কারণে কি না, মেটাফিজিক্যাল যে সেন্টেন্সগুলো রয়েছে, স্টেটমেন্টগুলো রয়েছে, সেগুলো অর্থহীন। এবং এই মেটাফিজিক্স দর্শনের কিন্তু অংশ নয় বলে তারা দাবি করছে। ক্লিয়ার? বলছে দর্শনকে যদি বিজ্ঞানের মতো করে প্রতিষ্ঠা করতে হয় তাহলে কিন্তু মেটাফিজিক্সকে দর্শনের অঙ্গ হিসেবে স্বীকার করা যাবে না। এরপরে যেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে কনসেপ্ট অফ ফিলোসফি। তাহলে তাদের ফিলোসফিটা কি, হ্যাঁ, এই যে লজিক্যাল পজিটিভিস্ট তাদের হচ্ছে দর্শনটা কি, সেটা কি দেখো। সেটা বলতে গিয়ে বলতে হয় যে যৌতিক প্রত্যক্ষবাদীদের মত অনুসারে দর্শনের কাজ হলো নতুন কোনো জ্ঞান সৃষ্টি করা নয়, বরং বিজ্ঞান ও ভাষার যৌতিক বিশ্লেষণ করাই হচ্ছে দর্শনের কাজ। তাহলে তোমরা বুঝতে পারলে যে দর্শনের কাজ কি না, কাদের মত অনুসারে, যৌতিক দৃষ্টিবাদীদের মত অনুসারে, লজিক্যাল পজিটিভিস্টদের মত অনুসারে, বা এজি এয়ার, কার্নাপ, সিল্ক, এরা দর্শন সম্পর্কে, দর্শনের ধারণা সম্পর্কে কি বলছে, বলছে যৌতিক প্রত্যক্ষবাদীদের মত অনুসারে দর্শনের কাজ কি, নতুন কোনো জ্ঞান সৃষ্টি করা নয়, বরং কি, বরং বিজ্ঞান ও ভাষার যৌতিক বিশ্লেষণ করাই হচ্ছে দর্শনের কাজ। হ্যাঁ, উইটগেনস্টাইন তিনি বলছেন ফিলোসফি ইজ দ্য লজিক্যাল ক্ল্যারিফিকেশনস অফ থট। কি বলছেন, বলছে ফিলোসফি ইজ দ্য লজিক্যাল ক্ল্যারিফিকেশনস অফ থট। বলছে দর্শনের কাজ হলো ভাষার যে বিভ্রান্তিগুলো রয়েছে সেই বিভ্রান্তিগুলো দূর করা এবং বৈজ্ঞানিক বক্তব্যকে যৌতিকভাবে বিশ্লেষণ করাই হচ্ছে প্রকৃত দর্শন। এবার তোমাদের জানতে হবে যে এই যে দর্শনের ধারণা সম্পর্কে যৌতিক দৃষ্টিবাদীরা যেটা বলছে সেটাকে একটু বিশদভাবে জানতে হবে। না তারা কি বলছে, তারা বলছে তাদের মত অনুসারে দর্শনের প্রকৃতি হলো কি না, ভাষা এবং যুক্তির বিশ্লেষণ। দর্শনটা আগে এতদিন মানে যৌতিক দৃষ্টিবাদীরা আসার আগে দর্শনটা একটু অন্যরকম ছিল। সেখানে কিন্তু মেটাফিজিক্যাল এন্টিটিস, এথিক্যাল স্টেটমেন্ট, হ্যাঁ, এইগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হতো, চর্চা করা হতো। কিন্তু তারা এসে দেখলো, যৌতিক দৃষ্টিবাদীরা এসে দেখলো যে এরকম করে যদি চলতে থাকে তাহলে
তাহলে দর্শনের সমস্যাগুলো কোনোদিন সমস্যাগুলো সমাধান করা সম্ভব নয়, কারণ সেগুলো হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে দর্শনকে প্রতিষ্ঠা করতে কোনোদিন সাহায্য করে না। আর যদি দর্শনকে বিজ্ঞানসম্মতভাবে প্রতিষ্ঠা করতে হয় তাহলে ওই সমস্ত আলোচনাগুলোকে প্রথমে এলিমিনেট করতে হবে, প্রথমে বাদ দিতে হবে। এই কারণে আমরা দেখছি যে যৌতিক দৃষ্টিবাদীরা এসেই বলছে যে দর্শনের প্রধান কাজ হওয়া উচিত কি, ভাষা এবং যুক্তির বিশ্লেষণ করা। এবং এই ভাষা এবং যুক্তি বিশ্লেষণের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এই যে আমাদের এত ভুল হয়, এই যে দর্শনের যে সমস্যাগুলো এখনও পর্যন্ত সমস্যার সমাধান হচ্ছে না, সেইগুলো না হওয়ার কারণ হচ্ছে ভাষার অস্পষ্টতা থাকার জন্য। বলছে এই দর্শনের মেন কাজ হলো ভাষার মধ্যে যে এই অস্পষ্টতা রয়েছে সেই অস্পষ্টতাটাকে দূর করতে হবে। এবং যৌতিক দৃষ্টিবাদীরা বলছেন জ্ঞান কিন্তু নতুন জ্ঞান সৃষ্টি করে না। তারা বলছেন যে দর্শনে নতুন জ্ঞান সৃষ্টি করাটা কিন্তু মেন কাজ নয়। হ্যাঁ, এখানে তারা এও বলছেন যে এখানে বিজ্ঞানের ভূমিকা হলো বিজ্ঞানকে স্পষ্ট ও বিশ্লেষণ করে আমাকে তুলে ধরতে হবে। এবং তারা এও বলছেন যে তাদের এই যে দর্শন, হ্যাঁ, যে দর্শনে তিনি তারা ভাষার আলোচনা করবে, যুক্তির বিশ্লেষণ করবে, সেখানে কিন্তু অধিবিদ্যার কোনো স্থান নেই, অধিবিদ্যাকে তারা প্রত্যাখ্যান করছে। এবং এই দর্শনের প্রধান পদ্ধতি কি না, এই দর্শনের প্রধান পদ্ধতি হলো লজিক্যাল অ্যানালাইসিস, যুক্তিগতভাবে সেগুলোকে বিচার বিশ্লেষণ করাই হচ্ছে তাদের মেন কাজ। এবার আমরা কিন্তু বিষয়টাকে একটু ছোট্টভাবে আমরা চার্টের মাধ্যমে দেখে নেব যে এই তত্ত্বগুলোতে কি বলা হচ্ছে। দেখো কি তত্ত্ব আমি বললাম। এক বলেছি লজিক্যাল পজিটিভিস্টদের মতবাদের মত অনুসারে তাদের ভেরিফিকেশান থিওরি, তাদের এলিমিনেশন অফ মেটাফিজিক্স। তারপরে আমি বলেছি যে তাদের দর্শন সম্পর্কে ধারণাটা কি, আমি সেটা বলেছি। অ্যাকচুয়ালি আমি সব কিছুই আগে বিশ্লেষণ করে দিয়েছি, কিন্তু তবুও চার্টের মাধ্যমে এখানে আমি বলার চেষ্টা করছি। সেখানটা কি না, ভেরিফিকেশান থিওরিতে বলা হচ্ছে মানে যাচাইযোগ্যতার হচ্ছে অর্থের মানদণ্ড। এবং এলিমিনেশন অফ মেটাফিজিক্সে তারা দেখানোর চেষ্টা করেছেন যে অধিবিদ্যা অর্থহীন। এবং কনসেপ্ট অফ ফিলোসফিতে তারা দেখাচ্ছেন যে দর্শনটা কি, বলছে দর্শন কোনো অধিবিদ্যার যে স্টেটমেন্ট বা এথিক্যাল যে স্টেটমেন্ট সেগুলো নিয়ে আলোচনা করা দর্শনের কাজ নয়। বা তাদের কাজটা কি না, তাদের কাজ হচ্ছে দর্শন হলো ভাষার যৌতিক বিশ্লেষণ করাই হচ্ছে দর্শনের মেন কাজ। আবার আমরা এও দেখছি যে ভেরিফিকেশান থিওরির মধ্যে বা যাচাইযোগ্যতার তত্ত্বর মধ্যে আমরা দেখছি যে সেখানে বলছে যে এই যে ভেরিফিকেশান থিওরির মেন যে ভিত্তি সেটা হচ্ছে ভেরিফিকেশান প্রিন্সিপাল আর এলিমিনেশন অফ মেটাফিজিক্স। যারা যেখানে অধিবিদ্যাকে অস্বীকার করছে সেখানেও কিন্তু ভিত্তি হিসাবে ভেরিফিকেশান প্রিন্সিপালকে স্বীকার করছে। ভেরিফিকেশান প্রিন্সিপাল মানে যাচাইযোগ্য তত্ত্ব, অর্থাৎ অভিজ্ঞতার সাহায্যে তাকে জানতে পারবো, পর্যবেক্ষণে দ্বারা জানতে পারবো, পরীক্ষণের মাধ্যমে জানতে পারবো, বলছে এইগুলো। আর যে কনসেপ্ট অফ ফিলোসফি যেখানে তারা তাদের নিজের দর্শনটাকে প্রতিষ্ঠা করছে, সেখানে তারা দাবি করছেন যে লজিক্যাল অ্যানালাইসিস হবে দর্শনের মেন কাজ। হ্যাঁ, যৌতিক বিশ্লেষণ হলো দর্শনের মেন কাজ। এবং আমরা দেখছি যে তারা সেই বাক্যটাকে গ্রহণ করছে যে বাক্যটা অ্যানালাইটিক এবং যে বাক্যটা হচ্ছে ভেরিফাইবল বাক্য, যেটাকে হচ্ছে বিশ্লেষণ করা যায়, সেটাকে তারা প্রকৃত বাক্য বলছে। এবং তারা অধিবিদ্যাকে প্রত্যাখ্যান করছে এবং বলছে বিজ্ঞান এবং ভাষা বিশ্লেষণ করাই হচ্ছে তাদের দর্শনের মেন কাজ। এবং আমরা দেখছি যে এই যে ভেরিফিকেশান থিওরি, এই ভেরিফিকেশান থিওরির প্রধান প্রবর্তককে না, এজি এয়ার হচ্ছে ভেরিফিকেশান থিওরির প্রধান প্রবর্তক। এবং যারা হচ্ছে এই মেটাফিজিক্সকে এলিমিনেট করেছে তাদের মধ্যে কার্নাফ, এয়ার, এদের নাম হচ্ছে বিশেষ উল্লেখযোগ্য। এবং যারা হচ্ছে দর্শনটাকে প্রতিষ্ঠা করতে গিয়ে বলছেন যে লজিক্যাল অ্যানালাইসিস বা বিজ্ঞান এবং ভাষার বিশ্লেষণ হলো প্রকৃত দর্শন, তাদের মধ্যে উইটগেনস্টাইন, কার্নাফ, এয়ার এরা হচ্ছে পড়ছে। এবার এই যে আমি টোটাল 3টে টপিক আমি আলোচনা করলাম। কি 3টে টপিক? এক হচ্ছে আমি প্রথমে আলোচনা করলাম যে লজিক্যাল পজিটিভিস্টরা বা যৌতিক দৃষ্টিবাদী দার্শনিকরা কিভাবে তারা ভেরিফিকেশান থিওরি অফ মিনিংয়ের কথা বলছেন। হ্যাঁ, এবং তারপরে ভেরিফিকেশান থিওরি অফ মিনিংয়ের কথা বলার পরে তারা মেটাফিজিক্সকে যে এলিমিনেট করেছে বা মেটাফিজিক্সকে যে অস্বীকার করেছে, কেন অস্বীকার করলো, কী জন্য অস্বীকার করলো, সেটা আমি ব্যাখ্যা আলোচনা করলাম। এরপরে আমি তাদের দর্শন প্রতিষ্ঠা করতে গিয়ে কী বলেছে সেটা আমি বিস্তারিতভাবে বললাম। এইবার আমরা এই 3টে জিনিস পড়ার পরে সেই 3টে টপিক যারা ভালো করে শুনলে, যারা বুঝলে, সেই টপিকের ওপর নির্ভর করে আমি 20টি প্রশ্ন আমি তৈরি করেছি। যে 20টি প্রশ্ন তোমরা যথার্থভাবে উত্তর দিতে পারছো কি না আমি তখনই জানতে পারবো যদি সেই আগের প্রশ্নগুলো, মানে আগে যে টপিকগুলো আমি আলোচনা করেছি সেগুলো যদি ভালো করে শুনে থাকো তাহলে এর উত্তর দিতে পারবে।
আমি এই প্রশ্নগুলো পড়ছি এবং উত্তর তার ব্যাখ্যা বলার চেষ্টা করছি। তোমরা এই প্রশ্নগুলো পড়ার পরে তার উত্তরগুলো কিন্তু কমেন্টে জানানোর চেষ্টা করবে যে তোমরা নিজে থেকে সেই প্রশ্নের উত্তরগুলো কতগুলো ঠিক করতে পারলে। প্রথম প্রশ্ন হলো, যৌক্তিক প্রত্যক্ষবাদের বা বাদীদের মতে একটি প্রস্তাব অর্থপূর্ণ হবে যদি, কি বলছে প্রশ্নে, বলছে যৌক্তিক প্রত্যক্ষবাদীদের মতে বা লজিক্যাল পজিটিভিস্টদের মতে একটি প্রস্তাব অর্থপূর্ণ বা মিনিংফুল হবে যদি, অপশানের মধ্যে দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে সেগুলো দেখো যে কোনটা সঠিক হবে। তোমরা নিজেরাই বলো, আমি যে এতক্ষণ পড়ালাম সেখান থেকে তোমরা ভেবে বলো যে কোনটা ঠিক হতে পারে, কোন অপশানটা ঠিক হতে পারে। এখানে অপশানের মধ্যে দেওয়া আছে তা নৈতিকভাবে গ্রহণযোগ্য হয়, তা অভিজ্ঞতার দ্বারা যাচাইযোগ্য বিশ্লেষণধর্মী হয়, তা ধর্মীয়ভাবে সত্য হয়, তা অধিকাংশ মানুষের বিশ্বাসের সঙ্গে মিলে যায়। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? না, সঠিক উত্তর হবে তা অভিজ্ঞতার দ্বারা যাচাইযোগ্য অথবা বিশ্লেষণধর্মী হয়। না কেন? কারণ যৌক্তিক প্রত্যক্ষবাদীদের মত অনুসারে একটা বাক্য তখনই অর্থপূর্ণ হবে যদি তা হচ্ছে অ্যানালাইটিক প্রপোজিশন হয়, যেমন 2+2=4 এরকম যদি বাক্য হয়, এবং তা যদি হচ্ছে ইম্পিরিক্যালি ভেরিফাইবল হয়, অর্থাৎ অভিজ্ঞতার মাধ্যমে যদি সেটা যাচাইযোগ্য হয় তবে। এই কারণে অন্যান্য যে বিকল্পগুলো রয়েছে সেই বিকল্পগুলো কিন্তু যথার্থ নয়। তাহলে যথার্থ কোনটা? না, অপশন বি। পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, ভেরিফিকেশন প্রিন্সিপাল অনুযায়ী নিচের কোন বাক্যটি অর্থপূর্ণ? বলছে আত্মা অমর, ঈশ্বর সর্বশক্তিমান, জল 100°C তাপমাত্রায় ফুটে, পরম সত্তা অসীম। এই চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে বলো? সঠিক উত্তর হলো অপশান সি, জল 100°C তাপমাত্রায় ফোটে। কারণ এই বক্তব্য মানে এটাকে পরীক্ষাগারে কিন্তু যাচাই করা যায়, তাই এটি হচ্ছে ভেরিফিকেশন প্রিন্সিপাল অনুযায়ী অর্থপূর্ণ। আর এই যে ঈশ্বর, আত্মা, পরম সত্তা, এইসব বক্তব্য যাচাই করা না যাওয়ার কারণে এইগুলো কিন্তু লজিক্যাল পজিটিভিস্টরা বলছেন এগুলো অর্থহীন। পরবর্তী প্রশ্ন বলছে, যৌক্তিক প্রত্যক্ষবাদীদের মতে অধিবিদ্যার বা মেটাফিজিক্সের বক্তব্যটা কি? না সেটা বৈজ্ঞানিক, সেটা সম্ভাব্য সত্য, সেটা অর্থহীন, সেটা হচ্ছে আবশ্যিক। কোনটা হবে তোমরা বলো? সঠিক উত্তর হলো অর্থহীন, মিনিংলেস। কারণ যৌক্তিক প্রত্যক্ষবাদীরা বলেন যে মেটাফিজিক্যাল যে স্টেটমেন্টস রয়েছে সেগুলো পরীক্ষণযোগ্য নয়, হ্যাঁ, আর তাই সেগুলোকে সত্য বা মিথ্যা বলা যায় না, এই কারণ সেগুলো হচ্ছে মিনিংলেস। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে নিচের কোন গ্রন্থটি এজি এয়ারের লজিক্যাল পজিটিভিজমের প্রধান গ্রন্থ? হ্যাঁ, কি বলছে, নিচের কোন গ্রন্থটি এজি এয়ারের লজিক্যাল পজিটিভিজম এর প্রধান গ্রন্থ? কি গ্রন্থগুলোর নাম দেওয়া আছে? দেখো, ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফাস বলে একটা বই নাম দেওয়া রয়েছে, তারপর রয়েছে ল্যাঙ্গুয়েজ ট্রুথ অ্যান্ড লজিক, তারপরে দেওয়া আছে ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন, তারপরে দেওয়া আছে প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, এইটা একটা বইয়ের নাম দেওয়া আছে। টোটাল 4টা বইয়ের নাম দেওয়া আছে। এর মধ্যে তোমাকে বলতে হবে এজি এয়ার তার লজিক্যাল পজিটিভিস্ট প্রতিষ্ঠা করেছে কোন গ্রন্থের মধ্যে, সেটা বলতে হবে। সঠিক উত্তর হলো ল্যাঙ্গুয়েজ ট্রুথ অ্যান্ড লজিক। এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অনেকবার পরীক্ষায় এসছে। এজি এয়ারের বিখ্যাত গ্রন্থ হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্রুথ অ্যান্ড লজিক। হ্যাঁ, এখানেই কিন্তু তিনি তার ভেরিফিকেশন প্রিন্সিপাল বিস্তারিতভাবে আলোচনা করেছে। এরপরে এই যে আর যে গ্রন্থগুলো রয়েছে, ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফাস, তারপর ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন, এই দুটো বই কিন্তু হচ্ছে উইটগেনস্টাইনের লেখা, হ্যাঁ, মনে রাখবে তোমরা। পরবর্তী প্রশ্ন, যে ভেরিফিকেশন থিওরি অফ মিনিং, হ্যাঁ, এর প্রধান উদ্দেশ্য হলো, ভেরিফিকেশন থিওরি অফ মিনিং এর প্রধান উদ্দেশ্যটা কি? ধর্মীয় বিশ্বাস প্রতিষ্ঠা করা, দর্শনকে বৈজ্ঞানিক ভিত্তি প্রদান করা, না অধিবিদ্যার পুনঃপ্রতিষ্ঠা করা, না নীতিশাস্ত্রকে সর্বোচ্চ স্থান দেওয়া? সঠিক উত্তর হলো দর্শনকে বৈজ্ঞানিক ভিত্তি প্রদান করা। লজিক্যাল পজিটিভিজমের মূল লক্ষ্য ছিল দর্শনকে বিজ্ঞানসম্মত করা এবং বৈজ্ঞানিক মানে ভাবে দর্শনকে প্রতিষ্ঠা করা। তো অবৈজ্ঞানিক যে অধিবিদ্যা সেটাকে বর্জন করাই হচ্ছে তাদের মেন লক্ষ্য। এই কারণে সঠিক উত্তর হবে অপশান বি। পরবর্তী প্রশ্ন, নিচের কোন বক্তব্যটি ভেরিফিকেশন প্রিন্সিপালের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? অপশানে কি রয়েছে? না প্রত্যেক অর্থপূর্ণ বাক্য অবশ্যই যাচাইযোগ্য, প্রত্যেক সত্য বাক্য ধর্মীয়, প্রত্যেক বৈজ্ঞানিক বাক্য নৈতিক, প্রত্যেক দার্শনিক বাক্য অধিবিদ্যামূলক।
সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হলো প্রত্যেক অর্থপূর্ণ বাক্য অবশ্যই যাচাইযোগ্য। অর্থাৎ ভেরিফিকেশন থিওরির মূল বক্তব্য হলো মিনিং ডিপেন্ডস আপন ভেরিফিকেশনস। অর্থাৎ মিনিংটা ডিপেন্ড করে ভেরিফিকেশনের উপরে। যার ভেরিফিকেশন করা যাবে সেটা অর্থপূর্ণ, যার ভেরিফিকেশন করা যাবে না সেটা অর্থপূর্ণ নয়। তাহলে সঠিক উত্তর কোনটা হলো? সঠিক উত্তর হচ্ছে অপশান এ। পরবর্তী প্রশ্ন, যৌতিক প্রত্যক্ষবাদীরা ঈশ্বর সম্পর্কিত বাক্যকে অর্থহীন বলেন। হ্যাঁ, যৌতিক প্রত্যক্ষবাদীরা ঈশ্বর সম্পর্কিত যে বাক্য সেই বাক্যটাকে অর্থহীন বলেন। না কেন? না কারণ এই ধরনের বাক্য অভিজ্ঞতার দ্বারা যাচাই করা যায় না। এটা কিন্তু দেখো দুটোই কিন্তু ঠিক এবং সঠিক ব্যাখ্যা। কারণ ঈশ্বর সম্পর্কিত বক্তব্যকে তারা অর্থহীন বলেন না। কেন বলে? না কারণ তা ইন্দ্রিয় বা অভিজ্ঞতার মাধ্যমে যাচাই করা যায় না। এই কারণে এবং অ্যাসারশন এবং রিজন যে দুটো বলা আছে সেটা দুটোই কিন্তু যথার্থ এবং তার সঠিক ব্যাখ্যা। অর্থাৎ অপশান এ হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে দেখো যে দর্শনের কাজ নতুন জ্ঞান সৃষ্টি করা। দর্শনের কাজ কি? নতুন জ্ঞান সৃষ্টি করা। তারপরে বলছে দর্শনের প্রধান কাজ হলো ভাষার যৌক্তিক বিশ্লেষণ। কোনটা সঠিক উত্তর হবে? ও অপশানে দেওয়া আছে এ ও আর উভয় সত্য, তারপরে বলা হচ্ছে এ সত্য আর মিথ্যা, তারপরে বলা হচ্ছে এ মিথ্যা আর সত্য, তারপরে বলা হচ্ছে এ এবং আর উভয় মিথ্যা। সঠিক উত্তর হবে যে অপশান সি। কি না এ মিথ্যা আর সত্য। কারণ যৌতিক দৃষ্টিবাদীদের মত অনুসারে বা লজিক্যাল পজিটিভিস্টদের মত অনুসারে দর্শনের কাজ নতুন জ্ঞান সৃষ্টি করা নয়, বরং ভাষা ও বৈজ্ঞানিক বক্তব্যের যৌতিক বিশ্লেষণ করা। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটা অ্যানালাইটিক প্রপোজিশন মানে বিশ্লেষক বচন? কি বলছে? আজ বৃষ্টি হচ্ছে, 2+2=4, কলকাতা ভারতের একটি শহর, তারপর বলছে লোহা জলে ডুবে যায়। এই চারটির মধ্যে কোনটা অ্যানালাইটিক প্রপোজিশন? এই চারটির মধ্যে অ্যানালাইটিক প্রপোজিশন হলো অপশান বি। অর্থাৎ 2+2=4 এটা হলো একটা অ্যানালাইটিক প্রপোজিশন। না এর সততা কেবল যুক্তির মাধ্যমেই জানা যায়। এটা কিন্তু আমরা অভিজ্ঞতার দ্বারা জানতে পারি না। অর্থাৎ অভিজ্ঞতার প্রয়োজন হয় না। 2+2=4 হয় এটা জানতে অভিজ্ঞতার প্রয়োজন হয় না। এই কারণে এটা অ্যানালাইটিক প্রপোজিশন হলো। তারপরের প্রশ্নে বলা হচ্ছে যে নিচের কোন বক্তব্যটি যৌতিক প্রত্যক্ষবাদীরা গ্রহণ করবেন? হ্যাঁ, নিচের কোন বক্তব্যটি যৌতিক প্রত্যক্ষবাদীরা গ্রহণ করবেন? কি না আত্মা অবিনশ্বর, ঈশ্বর বিশ্ব সৃষ্টি করেছেন, আগুনের কাজ পুড়ে যাওয়া, ব্রহ্ম নিরাকার। সঠিক উত্তর হবে আগুনের কাজ পুড়ে যাওয়া, কারণ এটা হচ্ছে পরীক্ষণের মাধ্যমে যাচাই করা যায়, তাই এটা হচ্ছে অর্থপূর্ণ। পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমাকে ম্যাচ করতে দিয়েছে, সেই ম্যাচ করতে হবে। কি বলেছে? বলছে এজি আয়ার, উইটগেনস্টাইন, ভেরিফিকেশন প্রিন্সিপাল, মেটাফিজিক্স। তারপরে লিস্ট 2তে দিয়েছে ল্যাঙ্গুয়েজ, ট্রুথ অ্যান্ড লজিক। তারপরে দিয়েছে লজিক্যাল ক্ল্যারিফিকেশানস অফ থটস। তারপরে দিয়েছে মিনিং থ্রু ভেরিফিকেশান। এবার এইগুলো কোনটা কার সঙ্গে যাচ্ছে সেটা বলতে হবে। দেখো এজি এয়ারের সঙ্গে যাচ্ছে, এজি এয়ারের লেখা বই হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ট্রুথ অ্যান্ড লজিক এটা। আর উইটগেনস্টাইনের হচ্ছে লজিক্যাল ক্ল্যারিফিকেশান অফ থট, এইটার সাথে উইটগেনস্টাইনের মিল রয়েছে, আমরা টেক্সটে পড়েছিলাম। তারপরে ভেরিফিকেশান প্রিন্সিপাল কার? ভেরিফিকেশান প্রিন্সিপাল হচ্ছে সেখানে বলছে যে মিনিং থ্রু ভেরিফিকেশান। বলছে একটা মিনিং অর্থ হচ্ছে ভেরিফিকেশনের মাধ্যমেই বা যাচাইযোগ্যের মাধ্যমেই কিন্তু সেটা গ্রহণযোগ্য হয়। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? তারপরে দেখো মেটাফিজিক্সের সঙ্গে কাজ যাবে না, মেটাফিজিক্সটা হচ্ছে মিনিংলেস, মেটাফিজিক্সটা হচ্ছে অর্থহীন, মিনিংলেস। তাহলে এইখানে সঠিক উত্তর কোনটা হবে? না সঠিক উত্তর হলো অপশান ই। ক্লিয়ার? পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিচের কোন জোড়টি ভুল তোমাকে সেটা বলতে হবে। বলা আছে কি না আয়ার্ডের হচ্ছে বলা হচ্ছে ভেরিফিকেশান প্রিন্সিপাল, উইটগেনস্টাইনের বলা হচ্ছে লজিক্যাল ক্ল্যারিফিকেশানস অফ থটস, তারপরে বলা হচ্ছে কার্নাভের বলা হচ্ছে এলিমিনেশন অফ মেটাফিজিক্স, রাসেলের বলা হচ্ছে ভেরিফিকেশান প্রিন্সিপাল। তাহলে আমাকে ভুলটা খুঁজে বের করতে বলছি। ভুল কোনটা? না রাসেলের ভেরিফিকেশান প্রিন্সিপাল এটা। পরবর্তী প্রশ্ন, যৌতিক প্রত্যক্ষবাদীদের মতে দর্শনের প্রকৃতি হলো, অর্থাৎ যৌতিক প্রত্যক্ষবাদীরা দর্শন প্রকৃতিটা কেমন বলেছে? না দর্শনের প্রকৃতি হলো অধিবিদ্যার অনুসন্ধান করা, তারপরে ভাষা এবং যুক্তির যৌতিক বিশ্লেষণ করা, না ধর্মীয় সত্য প্রতিষ্ঠা করা, না হচ্ছে নৈতিক মূল্যবোধ সৃষ্টি। সঠিক উত্তর হলো ভাষা ও যুক্তির যৌতিক বিশ্লেষণ করা, এটাই হচ্ছে তাদের কাজ।
পরবর্তী প্রশ্ন, ক্রোনোলজিক্যালি তোমাকে কিন্তু সেটাকে সঠিকভাবে সাজাতে হবে, ক্রোনোলজিক্যালি বা সঠিক ক্রমটা তোমাকে নির্বাচন করতে হবে। কি বলা আছে না, ট্র্যাক্টেটাস লজিক ও ফিলোসফাস, তারপরে বলা আছে ল্যাঙ্গুয়েজ ট্রুথ অ্যান্ড লজিক, তারপরে বলা হচ্ছে ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন। কোনটা হবে, কোনটা সঠিক তোমাকে বলতে হবে। সঠিকটা অ্যাকচুয়াল দেয়াই আছে। প্রথমে হচ্ছে ট্র্যাক্টেটাস লজিক ও ফিলোসফাস, যেটা হচ্ছে কার লেখা না, ট্র্যাক্টেটাস লজিক ও ফিলোসফাস এটা হচ্ছে উইটগেনস্টাইনের। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্রুথ অ্যান্ড লজিক, এটা হচ্ছে ইয়ারের লেখা। তারপরে হচ্ছে ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন, এটা হচ্ছে কার লেখা না, এটাও হচ্ছে উইটগেনস্টাইনের লেখা। এটা হচ্ছে পরবর্তী উইটগেনস্টাইন, আচ্ছা লেটা উইটগেনস্টাইন, একটা আর্লি উইটগেনস্টাইন হয়, একটা লেটা উইটগেনস্টাইন হয়। আর্লি উইটগেনস্টাইনে তিনি হচ্ছে ট্র্যাক্টেটাস লজিক ও ফিলোসফাস লিখেছিলেন, এবং লেটা উইটগেনস্টাইনে তিনি হচ্ছে ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন লিখেছিলেন। তো সঠিক ক্রম হচ্ছে অপশান এ। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি লজিক্যাল পজিটিভিজম এর কেন্দ্র ছিল? কোনটা লজিক্যাল পজিটিভিজমের কেন্দ্র ছিল? অক্সফোর্ড সার্কেল, তারপর হচ্ছে কেমব্রিজ সার্কেল, ভিয়েনা সার্কেল, না হচ্ছে বার্লিন সার্কেল? দেখো, যে লজিক্যাল পজিটিভিস্টদের যে যেটা কেন্দ্র ছিল সেটা হচ্ছে ভিয়েনা সার্কেল। ওকে, সেটাই হচ্ছে লজিক্যাল পজিটিভিজমের যে মেন কেন্দ্র, হ্যাঁ, যেটাকে জন্মস্থান বলা যায়, সেটা হচ্ছে কি না এই ভিয়েনা সার্কেল। এই ভিয়েনা সার্কেলের সঙ্গে যারা যুক্ত ছিল তারা হচ্ছে সিল্ক, কার্নাপ, তারপরে এরাই হচ্ছে কি মেন হচ্ছে এই ভিয়েনা সার্কেলের সঙ্গে যুক্ত ছিল। এর পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে, দ্য মিনিং অফ এ প্রপোজিশন ইজ ইট মেথড অফ ভেরিফিকেশান। এই উক্তিটা কার? কি বলছে, দ্য মিনিং অফ এ প্রপোজিশন ইজ ইটস মেথডস অফ ভেরিফিকেশান। এই উক্তিটা কার? এটা কিন্তু আমরা যখন টেক্সট পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম যে এই উক্তিটা কার, বার্টল রাসেলের, এজি আয়ার, কার্নাভ, সিল্ক। এটা কার না, এটা হচ্ছে এজি আয়ারের। কারণ এজি আয়ার হচ্ছে তিনি বলছেন যে দ্য মিনিং অফ এ প্রপোজিশন ইজ ইট মেথড অফ ভেরিফিকেশান। এই নীতিটা হচ্ছে কার না, এজি আয়ারের। তিনি এইটা হচ্ছে তার ল্যাঙ্গুয়েজ ট্রুথ এবং লজিক এই গ্রন্থে সুস্পষ্টভাবে কিন্তু এটাকে ব্যাখ্যা করেছেন। পরবর্তী প্রশ্ন, নিচের কোন ল্যাটিন ফিলোসফিক্যাল টার্মটি লজিক্যাল পজিটিভিজমের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? কোনটা লজিক্যাল পজিটিভিজমের সাথে সম্পর্কযুক্ত নয়? ভেরিফিকেশান, অ্যানালাইটিক প্রপোজিশন, টেবুলার আশা, সিনথেটিক প্রপোজিশন। যেটা যুক্ত নয় সেটা হচ্ছে টেবুলার আশা, অর্থাৎ এটা লকের কনসেপ্ট। টেবুলার আশা মানে জন্মের সময় মানুষের মন সাদা অলিখিত কাগজের মধ্যে থাকে সেইটা। তাহলে এইটা হচ্ছে যথার্থ উত্তর। কোনটা যুক্ত নয় আমাকে সেটা বলেছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন বক্তব্যটি যৌতিক প্রত্যক্ষবাদীদের মতে অর্থহীন? যৌতিক প্রত্যক্ষবাদীদের মতে অর্থহীন বলেছে। কি না, জল হচ্ছে H2O, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, ঈশ্বর সর্বত্র বিরাজমান, বরফ হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে গলে। তাহলে এইখানে যেটা অর্থহীন সেটা হচ্ছে ঈশ্বর সর্বত্র বিরাজমান, এটা হচ্ছে অর্থহীন। না কেন না, বলছে এই বক্তব্যটাকে অভিজ্ঞতা বা পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু যাচাই করা যায় না। তাই লজিক্যাল পজিটিভিজম বা ভিস্টদের মত অনুসারে এই যে বা প্রপোজিশনটা এটা হচ্ছে মিনিংলেস। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন বক্তব্যটি ভেরিফিকেশন প্রিন্সিপালের যথার্থ প্রয়োগ? কোনটা ভেরিফিকেশন প্রিন্সিপালের যথার্থ প্রয়োগ? অপশনে দেখা যাচ্ছে একটি বক্তব্য অর্থপূর্ণ যদি তা অভিজ্ঞতায় যাচাই করা যায়। একটি বক্তব্য অর্থপূর্ণ যদি তা ধর্মগ্রন্থে উল্লেখ থাকে। একটি বক্তব্য অর্থপূর্ণ যদি তা নৈতিকভাবে গ্রহণযোগ্য হয়। একটি বক্তব্য অর্থপূর্ণ যদি তা সংখ্যাগরিষ্ঠের মতে সেটা মেলে। তাহলে সঠিক উত্তর হবে না, একটি বক্তব্য অর্থপূর্ণ যদি তা অভিজ্ঞতার দ্বারা বা অভিজ্ঞতার মাধ্যমে যাচাই করা যায়। তাহলে কারণ হচ্ছে লজিক্যাল পজিটিভিস্টরা এটা বলে যে এই ভেরিফিকেশন প্রিন্সিপালের মূল বক্তব্যটা হচ্ছে এটা, যে একটা বাক্য অর্থপূর্ণ আর মানদণ্ডটা হলো কি না, যদি সেটা অভিজ্ঞতার মাধ্যমে, যদি সেটা পর্যবেক্ষণের মাধ্যমে যদি সেটাকে যাচাই করা যায় তবেই সেটা যথার্থ হবে। পরবর্তী প্রশ্ন এবং অন্তিম প্রশ্ন, সেখানে বলা হচ্ছে কি না, যৌতিক প্রত্যক্ষবাদীদের মতে নিচের কোনটি দর্শনের প্রধান কাজ? তাহলে দর্শনের প্রধান কাজ কোনটি যৌতিক প্রত্যক্ষবাদীদের মতে? না, ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা, ভাষা ও বৈজ্ঞানিক বক্তব্যের যৌতিক বিশ্লেষণ করা, আত্মার অমরত্বতা প্রতিষ্ঠা করা, না চূড়ান্ত বাস্তবতার অনুসন্ধান করা। তাহলে সঠিক উত্তর তোমরা বুঝতেই পেরেছো কোনটা হবে, ভাষা ও বৈজ্ঞানিক বক্তব্যের যৌতিক বিশ্লেষণ করা।
ভাষার মধ্যে যে বিভ্রান্তি রয়েছে সেটা দূর করা, হ্যাঁ, বৈজ্ঞানিক বক্তব্যকে বিশ্লেষণ করা, অর্থহীন বাক্য যেটা সেটাকে শনাক্ত করা, এটাই হচ্ছে দর্শনের কাজ। দর্শনের কাজ কিন্তু ঈশ্বর, আত্মা, হ্যাঁ, বা ওই এথিক্যাল যে স্টেটমেন্টগুলো রয়েছে সেইগুলোকে বিচার করা, সেইগুলোকে বিশ্লেষণ করা, সেইগুলো কিন্তু আম, কাদের এই ভেরিফিকেশান থিওরি অনুসারে যৌক্তিক দৃষ্টিবাদীদের প্রধান কাজ নয়, কারণ সেই বাক্যগুলোই হচ্ছে অর্থহীন। এই আমি আজকের নেট সেটের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা আমি আজকে আলোচনা করলাম, এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন আমি নিয়ে আলোচনা করলাম যে সেই জায়গা থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করলাম। আসন্ন নেট এবং সেট এক্সামের জন্য যারা এই টপিকটি পড়তে চাও, বুঝতে চাও, তারা এই ভিডিওটি দেখলে অত্যন্ত তাদের হেল্প হবে বলে আমি আশা রাখি। এবং তোমরা নিজেরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমরা নিজে থেকে কতগুলো প্রশ্নের উত্তর সঠিক দিতে পারলে, এবং অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে এর পরে ইউজিসি নেট সেটের কোন টপিকের ওপর তোমরা ভিডিও চাও, সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, এবং বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের বলি, যদি এই সম্পূর্ণ ভিডিওটি কেউ দেখে থাকো, দেখার পরে তোমাদের দুজন বন্ধুকে এই ভিডিওটাকে শেয়ার করতে হবে, যারা দর্শনশাস্ত্র নিয়ে পড়াশোনা করছে তাদের দুজনকে এটা শেয়ার করতে হবে। এবং যদি তুমি এটা করো, করার পরে আমাকে আমার মোবাইল নাম্বারে যদি এসএমএস করো, তাহলে আমি কিন্তু এই যে নোটটা পড়ালাম, এই সম্পূর্ণ নোটটা আমি কিন্তু তোমাদের ফ্রিতে হোয়াটসঅ্যাপের মধ্যে প্রদান করে দেবো, যাতে তোমাদের পড়তে কোনো অসুবিধা না হয়। এই নোটটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে